বন্ধুরা, আজকে আমরা পেয়েছি আমাদের অতিথি হিসেবে তরুণ গোস্বামীকে, মিস্টার তরুণ গোস্বামী। আমি তরুণদা বলে ডাকি। আজকে তরুণদার সঙ্গে আমরা বিভিন্ন ব্যাপারে একটু গল্প করব, মানে ওনার অভিজ্ঞতা এগুলো জানবো। চলো আলাপ করে নি তরুণদার সঙ্গে। নমস্কার। নমস্কার। তরুণদার সাথে আড্ডা দিতে গিয়ে আমার একটু টেনশন হচ্ছে, কারণ মানে তরুণদাকে বলা যায় যে একটা জ্ঞানের ভান্ডার, যেটাকে বলা যায় আর কি। তো যাই হোক, তরুণদা, আমরা তো জানি যে আপনি পেশায় সাংবাদিক, হ্যাঁ, কিন্তু এছাড়াও বহু ধরনের মানে আপনার ভালো লাগার জিনিস আছে, সেগুলো সব জানবো। আগে একটু আপনার ছোটবেলা সম্পর্কে একটুখানি জেনে নিই, যে কোথায় বড় হয়েছেন, পড়াশোনা কোথায়। হ্যাঁ, আমি সেন্ট লরেন্স হাই স্কুলে পড়তাম, বালিগঞ্জ সার্কুলার রোডে। আমার বাড়ি বেলতলা স্কুলের পেছনে, সেখান থেকে স্কুলে হেঁটে 10 মিনিট লাগে। সেন্ট লরেন্স হাই স্কুলটা আমরা যখন পড়ি তখন বেলজিয়ান ফাদাররা ছিলেন আমাদের স্কুলের রেক্টর, প্রিফেক্ট, এইসব। এই বেলজিয়ান ফাদারদের একটা বড় গুণ ছিল। গুণটা হচ্ছে যে তারা দুটো জিনিসকে এনকারেজ করতেন। একটা হচ্ছে তুমি কি ক্লাসে পড়াশোনা করে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুমি লাইব্রেরিতে কি বই পড়ছো, খবর রাখতে। আর হচ্ছে খেলতেই হবে। আমাদের স্কুলে ফুটবল এবং হকি ছিল একেবারে অবশ্য খেলা, খেলতেই হবে। এবং দুরকম টুর্নামেন্ট, ক্লাস টুর্নামেন্ট মানে বিভিন্ন ক্লাসের সঙ্গে খেলা, আর কাপ টুর্নামেন্ট, সেটা মিলিয়ে মিশিয়ে টিম তৈরি হতো। এবং বিভিন্ন স্কুলে বিভিন্ন ক্লাস, স্কুলে বিভিন্ন ক্লাসের মধ্যে 5, 6, 7, 8 এরকম চলতো। মজা হচ্ছে যে স্কুলে হকি খেলবে না বা ফুটবল খেলবে না, তার বাড়ি থেকে চিঠি লিখে আনতে হতো কেন সে খেলবে না। এই যে খোলা বিরাট মাঠ ছিল স্কুলে, এখনো আছে 3টে ফার্স্ট ডিভিশন মাঠের মতো মাঠ। এই যে খেলা এবং বাইরের জ্ঞান, এটা স্কুল থেকে আমার তৈরি হয়েছিল। আর একটা জিনিস ফাদাররা শিখিয়েছিলেন, যেটা আমি এখনো বিশ্বাস করি, যে জীবনটা যদি সহজ সরল হয় তাহলে জীবনটাকে নানাভাবে দেখা যায়। মানুষ দেখতে পায় না, তার প্রধান কারণ হচ্ছে সে সহজ সরল নয় এবং নিজে একটা কেউকেটা ভাবে। এই বিশ্ব চরাচরটা এত বড়, এত সুন্দর, তুমি যত মিশবে তত তুমি দেখবে যে এর কোনো তল পাচ্ছ না। তো এইটা আমাদেরকে ছোট বয়সে ফাদাররা ঢুকিয়ে দিয়েছিলেন এবং সেটা করে এখনো চলছে। তাদের শেখানো জিনিস, এই যেমন এবার খুব খুশি হয়েছি যে এবার যে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হচ্ছে, সেখানে ফাদার দাঁতিয়ানের নামে একটি গেট হচ্ছে। এই আমি ক্লাস 7-এ যখন পড়ি, ফাদার দাঁতিয়ানে কিন্তু প্রথম বিবেকানন্দের বই আমার হাতে তুলে দেন এবং সাথে বলেন যে খোলা মনে বিবেকানন্দকে পড়তে হবে। এটা আপনি ফেসবুকে লিখেও। আমাদের দেশে খোলা মনে লোকে কিছু গ্রহণ করে না, লোকে অসম্ভব বায়াসড হয়। শুধু বায়াসড হয় না, আমাদের দেশে মানুষ ভীষণ জাজমেন্টাল, ওই পরের কথা শুনে একটা সিদ্ধান্তে চলে আসে, কখনো নিজে বুঝতে চায় না, নিজে জানতে চায় না। তো এইটা আমি স্কুল থেকে শিখেছিলাম এবং সেইভাবেই একটা জীবন দর্শন তৈরি হয়েছিল আমার। আমি তো কাগজে চাকরি করি, আমি টেলিগ্রাফ কাগজে ছিলাম অনেকদিন, সেখান থেকে আমি স্টেটসম্যানে আসি, সেখান থেকে মিলেনিয়াম পোস্টে চলে যাই রেসিডেন্ট এডিটর হিসেবে, এখন আবার স্টেটসম্যানে ফিরে এসে কোঅর্ডিনেটিং এডিটর হিসেবে। এই যে আমার দীর্ঘ সাংবাদিকতার জীবন, সেটা আমাকে একটাই জিনিস শিখিয়েছে, যে তুমি যদি তোমার ভেতরের উৎসাহ বাঁচিয়ে রাখতে না পারো, তাহলে কিন্তু পৃথিবীটা বিষম হয়। উৎসাহটা বাঁচিয়ে রাখতে পারো, তাহলে পৃথিবীর কোনো সুন্দর জায়গা নেই। ঠিক, মানে এর থেকে সত্যি কথা আর কিছু হতে পারে না আর কি। হ্যাঁ। তো তারপর স্কুল এখানে হলো, কলেজ হলো, তারপর 11-12 পড়লাম মৌলানাথ কলেজে। আচ্ছা। এই 11-12 আমার কাছে খুব একটা বড় পাওয়া, কারণ 11-12তেই আমার সলিল চৌধুরীর সঙ্গে পরিচয় হয়েছিল। আচ্ছা, আচ্ছা। 1978 সালে পরিচয় হয়েছিল এবং শীষ দিয়ে যে এগোনো, উনি প্রথমে বুঝিয়েছিলেন যে শীষে একটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ, যে শীষের যে ভবিষ্যৎ হতে পারে, এ তো মাথায় কারোর ছিল না, কারণ শীষ মানে এই দুটো গান কলি বাজিয়ে দিলাম ইত্যাদি। উনি কিন্তু শীষের টোনাল কোয়ালিটি থেকে বলেছিলেন যে তোর হবে, এবং কয়েকটা গান তুলিয়েও দিয়েছিলেন। সেটা আমি 11-12 হয়েছিল। তারপর প্রেসিডেন্সি কলেজে পড়েছিলাম গ্র্যাজুয়েশনে, তারপর পোস্ট গ্র্যাজুয়েশনে কলকাতা বিশ্ববিদ্যালয়, পুরোটাই ফিলোসফি নিয়ে পড়া। এবং এখনকার যারা বিখ্যাত দার্শনিক রয়েছেন, অরিন্দম চক্রবর্তী, তিনি আমার মাস্টারমশাই ছিলেন, তিনি কলেজে পড়িয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছিলেন। ওই মাস্টারমশাইদের কাছ থেকেও আমার একটা চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে, আমি যেখানে যা ভালো সবটা নিয়েছি প্রত্যেকের কাছ থেকে।
মাস্টারমশাইদের কাছ থেকে, বন্ধু বান্ধবদের কাছ থেকে, যাতে সে মিশেছে তাদের কাছ থেকে, এবং যা খারাপ সেটা নিইনি। কারণ আমাকে সঞ্জীব চট্টোপাধ্যায় বলেছিলেন যে রাবণের 10টা মুখ হচ্ছে রূপক, তুমি কোন মুখটাকে চেনো, তুমি সেই মুখটাকে নিয়েই সন্তুষ্ট থাকবে, সেই মুখটা অন্য মুখগুলো তুমি দেখতে চেও না, কারণ তুমি সেই মুখটা দেখছো না। আমি এখনো বিশ্বাস করি। কিন্তু সেটা যদি আমরা অন্য দিকটা যদি আমরা দেখি আর কি, তখন সেই মানুষটার প্রতি আমাদের একটা বিরূপ মানসিকতা তৈরি হয় আর কি। কি জানো তো, সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো মানুষই সম্পূর্ণরূপে কাউকে ধরা দেয় না। আমি যেটা পেলাম আমি সেটা নিয়েই থাকলাম। রবীন্দ্রনাথ চমৎকার কথা বলেছেন জানো, যে ভালোবাসা ভাবের সঙ্গে মিশে যায় তাকে সরানো খুব কঠিন, আর যে ভালোবাসার মধ্যে স্বার্থ হয় তাকে টিকানো খুব কঠিন। মানে ওই জন্য আমি ভাবছিলাম যে আপনার সঙ্গে বসা মানে হচ্ছে আমিও কিছু আজকে আর কি জ্ঞানের টুকরো জ্ঞানের পাবো। আমি জীবনটা খুব দেখেছি কাছ থেকে। আমি যেহেতু ছোটবেলায় বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলাম, আমার কাছে জগৎ একটা খোলা বইয়ের মতো। আমার কাছে এখানে একটুখানি জানার ইচ্ছা থাকবে যে মানে তখন কি আপনার বাড়ির পরিবেশের জন্য কি স্বামী বিবেকানন্দের প্রতি যে এই যে আপনার ঠাকুর বা মানে রামকৃষ্ণদেব বা স্বামী বিবেকানন্দের প্রতি এই যে একটা চরম মানে পড়ার যে একটা যে আপনি যে বিভিন্ন রকম বক্তৃতা বা ইত্যাদি দেন, মানে অগাধ নলেজ আপনার, তো সেটা হঠাৎ করে কিভাবে মনের মধ্যে এলো? আমাদের বাড়িতে কোনো চর্চাই হতো না। আচ্ছা, আমার বাবা কলকাতায় জন্মেছিলেন, কালীঘাট মন্দিরে একবার মাত্র গিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। দক্ষিণেশ্বর মন্দিরে কয়েকবার গেছেন, বেলুড় মঠ দেখেননি কোনোদিন। মাও বেলুড় মঠে একবার মনে হয় গিয়েছিলেন গোটা জীবনে। আচ্ছা। ফলে এই প্রাতিষ্ঠানিক ধর্মের প্রতি আমার বাবা সম্পূর্ণ উদাসীন ছিলেন। আমিও কিন্তু প্রাতিষ্ঠানিক ধর্মের প্রতি খুব একটা যেমন টান রয়েছে তা না, কিন্তু এই ফাদারের কাছে বিবেকানন্দ পড়তে পড়তে আমার বিবেকানন্দের টান জন্মায়। তার কারণ কি জানো তো, এই বিদেশিদের সুবিধা হচ্ছে এরকম কোনো জিনিস পড়ায় না, খুব যত্ন করে পড়ায়। আমরা বুঝতে পারি না বিবেকানন্দ কোন বইটি দিয়ে শুরু করব, তো উনি আমাকে পরিব্রাজক দিয়ে শুরু করেছিলেন। পরিব্রাজক হচ্ছে বিবেকানন্দ দ্বিতীয়বার বিদেশ যাচ্ছেন তার বর্ণনা, এবং ওই যে পরিব্রাজক বিভিন্ন দেশে যাচ্ছেন, বিভিন্ন মানুষের কথা হচ্ছে, সেই দেশের বর্ণনা করছে, অর্থাৎ চমৎকারের গল্পগুলো বলতেন। মেসোপটেমিয়ার গল্প, কিরকম করে সেই তিমি শিকারের গল্প, হাঙর শিকারের গল্প, এগুলো বলতে বলতে এমন একটা ইন্টারেস্ট গ্রো করে গেল স্বামীজির প্রতি। মানে ওদের সবচেয়ে বড় বুঝে কি করে পড়াবো সেটা খুব ভালো বোঝেন। মানে স্কুল থেকে তৈরি হয়েছে। আমাদের এখানে হলে কি হতো, বিবেকানন্দ পড়ছে মানে আমাদের প্রথমে রাজযোগ পড়তে দিল, ব্যাস, আর ইন্টারেস্টে চলে গেল, কেউ পড়তো না। কিন্তু ফাদারদের বড় গুণ হচ্ছে যারা কিরকম করে ইন্টারেস্ট তৈরি করতে হয় বাচ্চার মনে, সেটা খুব ভালোভাবে শেখাতে পারবে। মানে সেই শুরু হয়েছিল। তারপর আমার সঙ্গে লোকেশ্বরানন্দজির পরিচয় হয়, তখন আমি 12-এ পড়ি। তারপর আরো বিবেকানন্দ সাম্রাজ্যের যুগে পড়ি। লোকেশ্বরানন্দজি শঙ্কর প্রসাদ বসুর সঙ্গে পরিচয় করিয়ে দেন, মারিলুই বার্কের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তো সেই বিবেকানন্দ চর্চা থামেনি। তার কারণ কি জানো, বিবেকানন্দ মানুষটা খুব ইন্টারেস্টিং ছিলেন, এবং বিবেকানন্দের ইন্টারপ্রিটেশনটা চমৎকার ছিল। এই সমাজটাকে এত সুন্দর করে দেখেছিলেন, এবং আমাদের যে যন্ত্রণা আমরা পাই তার মূল কারণ তো আমাদের স্বার্থপরতা বা অহংকার। কি করে বেরিয়ে আসবে বিবেকানন্দ খুব সুন্দর পথটা বলে দিয়েছিলেন। সেটার জন্য আমি এখনো বিবেকানন্দের লেখা পড়ি, বিবেকানন্দের কথা বলি, এবং মানুষকে যেখানেই বলার সুযোগ হয় সেখানে বলি যে আপনারাও বিবেকানন্দ পড়া শুরু করুন, শুরু করলে মনটা অনেক ভালো থাকে। এটা তো আপনার মানে একটা চূড়ান্ত ভালো লাগার জায়গা। এছাড়াও আপনার প্রচুর ভালো লাগার জায়গা রয়েছে। হ্যাঁ, মানে যেটা আমি মানে শুনেছি আপনি ভীষণ ভালো গাড়ি চালান আর কি, এবং সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছেন। আমি তো টেস্ট ড্রাইভার। টেস্ট ড্রাইভার মানে যখন কোনো গাড়ি বাজারে আসে, সেই একই গাড়ি তো কাশ্মীরেও চলবে, আবার কেরালাতেও চলবে, তার রোড ওয়ার্ডনেস টেস্ট করতে হয়, গাড়িটা চলবে কিনা, সেইটা যারা টেস্ট করেন আমি তার মধ্যে একজন। কোভিডের পরে আর হচ্ছে না, কিন্তু যে মানে আপনার খুব খারাপ ছিল, তা সত্ত্বেও চালাতাম। কারণ আমাকে একজন সাহেব মেয়ে চমৎকার কথা বলেছে। আমি পুরীতে গিয়েছিলাম বাবার সঙ্গে, প্রত্যেক বছরই যেতাম, আমার বাবা পুরীতেই মারা যান। সাহেব মেয়ে ওয়ার্ল্ড ট্যুরে এসেছিল ফোক্স ওয়াগন নিয়ে। তাদের ভদ্রমহিলা প্রচন্ড চোখ খারাপ ছিল, বলেছেন কিচ্ছু করবে না, শুধু গাড়ির বনেটটার দিকে নজর রাখবে, তাহলে দেখবে তোমার রাতেও গাড়ি চালাতে কোনো অসুবিধা হয় না। আমি রাত্রিরে বহুবার গাড়ি চালিয়েছি, বহু রাত্রি এসছি, একাই এসছি,
কিন্তু যে বনেটটার দিকে নজর। আর আমার সবচেয়ে বড় গুণ হচ্ছে যে আমি আমার সবসময় গুরুরা যা বলেন সেটা অন্ধের মতো অনুসরণ করেছি। আমি কিন্তু প্রশ্ন করিনি, আমি কিন্তু জিজ্ঞেস করি কেন বনেটের দিকে তাকাবো, কেন রাস্তার দিকে দেখবো না, বলেছিলেন তাই। আমি সেটা অন্ধের মতো অনুসরণ করে গেছি। এখনো চাই যে আমাকে এমন কিছু বলে যাতে আমার মনটা ভালো থাকবে, আমি সবসময় সেটা করি এবং সেটা একদম অন্ধের মতো করি। আমি যখন এক্সারসাইজ করতাম আমার খুব ব্রঙ্কাইটিস হতো, অ্যালার্জিক রেসপিরেটরি ডিস্ট্রেস। তোমার গুরু কমল ভান্ডারী একটা এক্সারসাইজ শিখিয়ে দিয়েছিল আমাকে, তুমি জানো এখনো সেই এক্সারসাইজ রেগুলার করি, না করলেই হতো তো। কিন্তু ওই যে শিখিয়েছিলেন তাতে আমার মনে হয়েছিল যেমন ভালো হবে বলেই উনি বলছেন, এইটা আমার সবসময় মনে হয়েছে। মানে এই যে আপনি যে টেস্ট ড্রাইভ তো একটা সেকশন গেল, একটা পোর্শন, এছাড়াও গাড়ি নিয়ে যে ঘুরে বেড়াতে ভালোবাসেন আর কি, মানে অ্যাডভেঞ্চারটা আপনার মানে সেটা খুব ভালো লাগে। অ্যাডভেঞ্চার বলবো না, আমার প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। গাড়ি যখন চালাই ওই যে সামনে নীল আকাশ দেখছি, ওই যে চতুর্দিকে মাঠ দেখছি, তার মধ্যে মানুষকে দেখছি, আবার জলাশয়ে একটা বক মাছ ধরে খাচ্ছে দেখছি, আবার দুটো হাঁস ঘুরে বেড়াচ্ছে দেখছি, আমার প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগে। এবং আমি যখন গাড়ি চালাই আমার মনে হয় আমি প্রকৃতির সঙ্গে হারিয়ে যাচ্ছি। সেই জন্য সব পুরো ভারতবর্ষে ঘুরে বেড়েছি, পুরো ভারতবর্ষে গাড়ি চালিয়েছি, এমন কোনো শহর নেই যেখানে চালাইনি। কারণ টেস্ট ড্রাইভ করতাম তো, চালাতে হতো সব জায়গায়, সব রাজ্যে চালিয়েছি। আপনার তো বইও একটা, যেটা আমারটাই একমাত্র ভারতবর্ষের বই যেখানে 25টা ভিনটেজ কারের গল্প আছে। অন্য বহু গাড়ির বই আছে, কেউ একটা বিশেষ কোনো গাড়ির সম্বন্ধে লিখেছে, আমি দেখেছি 25টা ভিনটেজ কারের গল্প। এবং সেই গল্প আমি পড়েওছি, তাদের মালিকের সঙ্গে দেখা, কথা বলা, গাড়িগুলোকে দেখা, গাড়িগুলোকে চেনা। এই তো আগামী দিনে স্টেটসম্যানের ভিনটেজ কার গাড়ি আসছে, আমি তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গাড়িগুলোর সঙ্গে। তো আমার মনে হয় আমার কাছে গাড়ি অযান্ত্রিক নয়, গাড়ি আমার কাছে বন্ধু, যে আমিও যেমন প্রকৃতিটা দেখছি আমার গাড়িটাও দেখছে। মানে এই যে ভিনটেজ কার নিয়ে যে আপনার এই যে ওর প্রতি ইন্টারেস্ট, সেটা আমার বাবার গাড়িতে প্রচন্ড ইন্টারেস্ট ছিল। আচ্ছা, আমি যখন ছোট ছিলাম বাবা খুব সুন্দর গল্প বলতে পারতেন, এবং ওই রোববার দিন কি বাবার কোর্ট ছুটি থাকতো, বাবা নানা গাড়ির গল্প বলতেন। সেই ছোটবেলায় সেইটাই মাথায় ঢুকে যায়। তারপর যখন বড় হয় তখন বই কিনে আরো পড়তে শুরু করি, তারপর যখন ভিনটেজ কার, তারপর যখন টেস্ট ড্রাইভ করতে শুরু করি, তখন যারা ভারতবর্ষের বিভিন্ন গাড়ির পত্রিকার এডিটর হয়ে যায় বন্ধুত্ব হয়, নতুন নতুন গাড়ি নিয়ে আলোচনা হয়। কিন্তু আমি সবসময় মনে করি, কখনো অযান্ত্রিক মনে করি না। আমি যেরকম নিজে যদি রাস্তায় হাঁটতে গেলে গর্তে পড়ে যাই আমার যেমন পায়ে লাগবে, আমি মনে করি গাড়ির চাকাটা পড়ে গেলেও তার লাগবে। এবং এই যে প্রাণ ভাবি গাড়িটাকে, তাই জন্য আমার গাড়ির প্রতিও টান থাকে, আমার প্রকৃতির প্রতি প্রচন্ড টান। আমি সাংঘাতিক প্রকৃতিতে ভালোবাসি। কিন্তু তাছাড়া সারমেয়দের উপরও তো আপনার বিশেষ ওই প্রকৃতি যা যেখানে শুধু প্রকৃতি, শুধু সারমেয় কেন, সারমেয় তো আমার বাড়িতে আছে, ছেড়ে দাও। আমি বাইরে যাই, আমি যেখানে যেখানে পাই, কোথাও ভেড়া, কোথাও ছাগল, তাদের আদর করি। এবং আমি দেখেছি যে তুমি যদি এদের সঙ্গে আদান প্রদান করো, এরা কিন্তু মানুষের থেকে অনেক ভালো, এরাও আদান প্রদান করে, এরাও দেখবে। তুমি চোখের দিকে দেখো, দেখবে প্রত্যেকটা পশুর চোখ আলাদা, কিন্তু আমার দেখার চোখ তৈরি করতে হবে। আমাদের কি মুশকিল হয় জানো, আমরা এই যে সমাজ জীবনে থাকি, আমরা সেই সমাজ জীবনে নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত, ভান করি ব্যস্ততা, কোনো ব্যস্ততা নেই, এই ব্যস্ততা শেষ অবধি বিড়ম্বনায় পরিণত। তাই দেখবে কোনো মানুষ জীবনের একটা প্রান্তে হাসতে ভুলে যায়। কেন ভুলে যায়? সে মনের দরজাটা বন্ধ করে দিয়েছে। সুকুমাররা বলছেন কি দেখে হাসি পায়, নৌকা ফানুষ, পিঁপড়ে মানুষ, রেলের গাড়ি, তেলের ভাঁট। আমরা হাসতেই ভুলে গেছি, কেউ হাসে। এবং তুমি যখন সমাজে মিশবে দেখবে তুমি কৃত্রিম ভাবে মিশছো। এই যে মুখোশ পরে আমরা মিশি না, এটা একটা কাল হয়ে দাঁড়ায় শেষ অবধি। তখন দেখবে নিজের সঙ্গে নিজে মানুষ ছায়াবাজি করে। কিন্তু এই যে মুখোশ পরে মেশার একটা কারণ হিসেবে আমরা যেটা খুঁজে পাই সেটা হচ্ছে বিভিন্ন মানুষ যেটা বলে থাকেন আর কি, মানে যাদের সাথে আমরা কথা বলছি, যে মুখোশ পরে না মিশলে তার সাথে যদি আন্তরিকভাবে মেশা যায় তাহলে সে আঘাত করে না। 100 বার করে, 100 বার করে। কিন্তু মানুষ তো ভুল করে, মানুষ সম্পর্ক চিনতে ভুল করে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যখন মনের মতো লোক পাবে সে তোমার সাথে প্রাণ খুলেই কথা বলছে। স্বামী লোকের সঙ্গে অদ্ভুত টেস্ট ছিল আমাকে বলতে, আমি যখন কলেজে পড়ি, বলতেন একটু পরিচয় বিবেকানন্দের বই দেবে।
আচ্ছা। বই দিয়ে দেখবে যাকে দিয়ে সে পড়ছে কিনা, যদি দেখো যে সে পড়ছে না, বুঝবে তুমি এখানে সম্পর্কটা এগোবে না। আর যদি দেখো সেটা পড়ছে, পড়ে এগোচ্ছে, তখন দেখবে সেখানে বন্ধুত্বটা অটোমেটিক্যালি হবে। না এই যে তাহলে যে মানুষের থেকে আঘাত, মানে এইটা তো ধরুন আমার সাথে কারণ একটা আলাপ হলো, আমি তাকে তো সঙ্গে সঙ্গে বিবেকানন্দের বই তো ভাবে দিতে পারবো না। না, পারবে না। কিন্তু প্রথম কথা হচ্ছে আলাপটা থাকবে কিনা তুমি বুঝবে। ধরো তুমি ট্রেনে করে যাচ্ছ, একজন পুরুষ বা নারী তোমাকে একটা টেলিফোন নম্বর দিলেন এবং গিয়ে বললেন যে শাওরি আমি কিন্তু কলকাতায় গিয়ে তোমায় ফোন করবো। তার যদি টান থাকে ফোনটা আসবে, টান না থাকলে ফোনটা আসবে না। আমরা তো বিচার করি না, না দেখবে ঠিক ফোনটা আসবে, ঠিক ফোনটা আসবে এবং এলে দেখবে তুমি তার সঙ্গে, তখন দেখবে কিছুদিন মেশার পরে দেখবে যে তোমার এবং তার ভালো লাগার অনেকটা কমন এরিয়া আছে। আমায় তো সেখানেই বন্ধুত্ব হয়। রামকৃষ্ণের যে যারা ছিলেন বিবেকানন্দের গুরু ভাই, তাদের কি ছিল? তাদের প্রত্যেকটা কমন ইন্টারেস্ট শ্রীরামকৃষ্ণ। ইন্টারেস্ট ছিল বলে যখন শ্রীরামকৃষ্ণ মারা গেছেন, তখন ওই দারিদ্রকে সহ্য করেও তারা বর্ণনা মঠে ছিলেন। একবেলা খাচ্ছেন, খেতে পাচ্ছেন না, বাইরে বেরোনো পোশাক নেই, ঘরে সব কৌপিন পরে আছেন, বাইরে বেরোলে সর্বজনীন পোশাক পরছেন, সাংঘাতিক যন্ত্রণা, সাংঘাতিক কষ্ট। কিন্তু ওই যে ইন্টারেস্টটা ছিল, সেই ইন্টারেস্টটা সকলের মধ্যে সঞ্চারিত হয়েছিল এবং সেই ভালোবাসাটা আটকে রেখেছিল। আমরা ইন্টারেস্ট খুঁজি না। দেখা গেল যে একজন লিখতে ভালো পারে, সে এমন একটা মানুষের পরিচয় করলো, সে লেখা ত্রিসীমানা দিয়ে যায় না। ফলে কি হবে, তুমি প্রথম বুঝবে না, কিন্তু সেই সব দেখবে সম্পর্ক টিকে থাকবে না। কোনোভাবেই ইচ্ছা করে না যে তার সাথে ইন্টারঅ্যাক্ট করি আর কি। হ্যাঁ, এটা তো আপনার মানে হ্যাঁ আমরা বিচার করেই দেখি না আর কি। আমার মনে হয় কি হ্যাঁ বিচার করেই দেখি না। আর আমরা কিসে বিচার করি জানো? আমরা বাজারে গিয়ে বিচার করি যে পোনা মাছটা 500 টাকা কিলো, 1 কিলো 500 টাকা, আমি 350 কিনবো, কত হবে? এটা বিচার নয়। বিচার যে মানুষকে দেখার বিচার। তুমি দেখবে শুধু মানুষ কেন, যে ইতর প্রাণী, তার সঙ্গেও বন্ধুত্ব হবে কিনা দেখতে হয়, তার চোখের দিকে তাকাতে হয়। দেখবে যে পশুটা তোমাকে ভালোবাসছে তার চোখটাই অন্যরকম হবে, সে তোমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে। আর কিছু লোক আছে তোমাকে তাড়া করবে দেখলে, সেখানে ইন্টারঅ্যাক্ট হবে না। সংসারেও ঠিক তাই, কেউ কিছু লোক তাড়া করবে, কিছু লোক কি কেমন আছো বলে কথা বলবে, আর কিছু লোক বসতে চাইবে কাছে এসে। এই বিবেকানন্দ খুব সুন্দর বলেছিলেন, কারোর সঙ্গে হাত তুলে নমস্কার, কারোর সঙ্গে বৈঠক খানা ঘরে বসতে দেওয়া, আর কারোর সঙ্গে শোয়ার ঘরে বসে গল্প করা। কার সাথে সম্পর্কটা কতটা খুব সুন্দর গান আছে জানো, শ্রীরামকৃষ্ণ গাইতেন এই মানুষের সম্পর্ক নিয়ে, যে মনের মানুষ হয় যে জনা, নয়নে তারে যায় হচ্ছে না, সে 2-1 জনা, সে মানুষ উজান পথে করে আনাগোনা। ঠিক, মন কিন্তু ঠিক চিনে নেয় যে কে থাকবে, কার সঙ্গে সম্পর্ক হবে। আর একটা দিক হচ্ছে, আমি মানে শুনেছি আপনার কাছে আপনি বডি বিল্ডিং করতেন। হ্যাঁ, তো সেইটার আমার তো হাতটা ভেঙে যাওয়ার জন্য এখন করতে পারি না, খুবই করতাম। এটাতে উৎসাহ কি করে? মানে উৎসাহ হচ্ছে যে আমি যে স্কুলে পড়তাম, আমাদের অনেক সিনিয়র ছিলেন গুরুপ্রসাদ ব্যানার্জি। গুরুপ্রসাদ ব্যানার্জি গভর্নর পাইলট ছিলেন, অনবদ্য চেহারা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রিটায়ার করেছিলেন, যেমনি লম্বা 6 ফুট 3 ইঞ্চি লম্বা, তেমনি তার চেহারা। মাধ্যমিক পরীক্ষার পরে গুরুদা কমল ভান্ডারের কাছে নিয়ে গেলেন। দেখলাম চোখের সামনে ভদ্রলোক বসে রয়েছেন পুলিশ ট্রেনিং স্কুলে, এবং কোনো মানুষের যেরকম চেহারা হতে পারে না দেখলে বিশ্বাস করতাম না, যেমনি বিশাল হাত তেমনি পা, বসে রয়েছেন গলাখানা করে বাঘের মতো। এবং সে প্রণাম করলাম। কমল ভান্ডারী এবং গুরুদেব আমাকে এক্সারসাইজ ইন্টারেস্ট ক্রিয়েট করলেন, আর ছাড়তে পারলাম না। আচ্ছা, মানে রীতিমতো মানে তখন তো মানে সব জিম টিম কিছু ছিল না। জিম ছিল, মাল্টি জিম ছিল। হ্যাঁ, মানে ব্যায়ামাগার যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেইখানে এখনকার ভাষায় ফ্রি ওয়েট এন্ড ফিক্সড ওয়েট। আমরা ফ্রি ওয়েটে করতাম, হ্যাঁ রেগুলার যেতাম, জ্বর জল তুফার বন্যা মহামারী বন্যান্তর যেতাম এক্সারসাইজ করতে। আচ্ছা, না এক্সারসাইজের সঙ্গে তার সাথে মানে কোনো মানে এই ধরনের ইয়েতে পার্টিসিপেট করা বা এই করা শুধুমাত্র কম্পিটিশন করি। আচ্ছা আচ্ছা, কিন্তু গেছি সব, গেছি সব জায়গায়, গেছি, এক্সারসাইজ করেছি, বহু কম্পিটিশন দেখেছি। মানে প্যাশন একটা বলা, ভীষণ প্যাশন।